হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব হু মেড মি আ প্রিন্সেসের 12 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা দেখি আমাদের প্রিন্সেস অ্যাথানাসিয়াকে, যে তার সুন্দর বিছানায় শুয়ে আছে কিন্তু কিছুতেই ঘুমাতে পারছে না। ডেবিউট্যান্ট বলের রাতটা তার মাথা থেকে বেরোই হচ্ছে না। সে ভাবছে, জানি না কেন কিন্তু আমার চোখে ঘুম আসছে না, এখনো আমার কানে যেন পার্টির মিউজিক বেজে চলেছে। আমি কিছুতেই ভুলতে পারছি না যা যা ওখানে হয়েছিল। তার মনে পড়ছে সেই রাতের কথা যখন সে তার বাবার সাথে নেচেছিল। সে ভাবছে, সেই রাতে বাবার মুখটা আমি যেরকম দেখেছিলাম তা সত্যি খুব আলাদা ছিল। আর ডিউক অ্যালফিয়াস বাবার সাথে কি কথা বলেছিলেন কে জানে। যদিও জিনেট পার্টিতে আসেনি, কিন্তু ওরা দুজনে কি নিয়ে কথা বলছিল সেটা আমার জানতেই হবে। অ্যাথানাসিয়ার মনে একরাশ চিন্তা আর কৌতূহল। সে এসব ভাবতে ভাবতেই জানালার বাইরে আকাশের দিকে তাকিয়েছিল। ঠিক তখনই আচমকা তার ঘরে এসে হাজির হয় লুকাস। সে এসে অ্যাথানাসিয়াকে দেখে বলে, আরে আমার তো মনে হচ্ছে তুমি কাঁদছো, এটা কিন্তু ভালো কথা নয়। এই বলে সে মজা করে অ্যাথানাসিয়ার মুখের খুব কাছে চলে আসে আর ভালো করে দেখে বলে, ওহো না না, তোমার চোখে তো এক ফোঁটাও জল নেই, তাহলে তোমাকে এত ডিপ্রেসড দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? অ্যাথানাসিয়া কোনো উত্তর না দিয়ে চুপচাপ লুকাসের দিকে তাকিয়ে থাকে। লুকাস আবার বলতে শুরু করে, ডেবিউটেন্ট বলে কি কোনো গন্ডগোল করেছো? অ্যাথানাসিয়ার সাথে সাথে বলে, না একদমই না। লুকাস তখন মজা করে বলে, আমার তো মনে হচ্ছে তোমার বাবা হয়তো বলে দিয়েছেন যে তিনি আর কখনো তোমার সাথে নাচবেন না। অ্যাথানাসিয়া রেগে গিয়ে বলে, তুমি বড্ড বেশি কথা বলছো, এমন কিচ্ছু হয়নি। লুকাস হাসতে হাসতে বলে, আমি জানি তুমি নিশ্চয়ই নাচার সময় কোনো না কোনো গন্ডগোল করেছো। এখানে লুকাস আর অ্যাথানাসিয়ার কেমিস্ট্রিটা দেখার মতো। লুকাস মুখে যতই ফাজলামি করুক, সে আসলে অ্যাথানাসিয়ার মুড চেক করতেই এসেছিল। অ্যাথানাসিয়া একটু লজ্জা পেয়ে স্বীকার করে, হ্যাঁ মানে আমি ভুল করে বাবার পায়ের ওপর পা রেখে দিয়েছিলাম। এই কথা শোনা মাত্রই লুকাস জোরে হাসতে শুরু করে। সে বলে, আমি জানতাম তুমি এরকম কিছু একটা করবেই, যদিও এটা তোমার জন্য কোনো নতুন ব্যাপার নয়। অ্যাথানাসিয়া রেগে গিয়ে বলে, তুমি খুব খারাপ, আমি তোমার থেকে এটা আশা করিনি। লুকাস হাসি থামাতে না পেরে বলে, হ্যাঁ আমি জানি। এরপর অ্যাথানাসিয়া যখনই কিছু বলতে যাবে ঠিক তখনই হঠাৎ তার বুকে একটা তীব্র ব্যথা শুরু হয় আর সে প্রায় পড়েই যাচ্ছিল। কিন্তু লুকাস এক মুহূর্ত দেরি না করে তাকে ধরে ফেলে। সে বলে, তুমি বড্ড দুর্বল হয়ে গেছো, কাল থেকে তোমাকে আরও বেশি ট্রেনিং করতে হবে। এই বলে লুকাস তার ম্যাজিক ব্যবহার করে অ্যাথানাসিয়াকে আলতো করে তার বিছানায় শুইয়ে দেয়। সে বলে, আজকের মতো বিশ্রাম নাও, কালকের কাজ কাল দেখা যাবে। লুকাস সেখান থেকে চলে যেতে গিয়েও আবার থেমে যায়। সে মনে মনে ভাবে, এক মিনিট, আমার মনে হয় অ্যাথানাসিয়ার আশেপাশে আমার থাকা উচিত। এই ভেবে সে নিজের ম্যাজিকের একটা অংশ অ্যাথানাসিয়ার সুরক্ষার জন্য সেখানে রেখে দেয়। এরপর আমরা লুকাসের মনের ভেতরের দ্বন্দ্ব দেখতে পাই। তার এক মন বলে, আমার এখান থেকে চলে যাওয়া উচিত। যদি আমার পুরনো শক্তি সম্পূর্ণ ফিরে পেতে হয় তাহলে আমাকে দূরে গিয়ে সাধনা করতে হবে। কিন্তু পরক্ষণেই তার অন্য মনটা বলে ওঠে, কিন্তু আমি যদি চলে যাই তাহলে প্রিন্সেস হয়তো খুব তাড়াতাড়ি মারা যাবে, ওর শরীর এখনো খুব দুর্বল, আমি এভাবে কাউকে মরার জন্য ছেড়ে যেতে পারি না। এখানে একটা ছোট্ট অ্যানালিসিস আছে। লুকাস যে অ্যাথেনাসিয়াকে কতটা কেয়ার করে সেটা এই সিনটা না দেখলে বোঝা যেত না। সে নিজের পাওয়ার স্যাক্রিফাইস করছে শুধু অ্যাথেনাসিয়াকে প্রোটেক্ট করার জন্য। অবশেষে সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ছাড়ো তো, যা যেমন চলছে চলতে দেওয়া যায়। পরের দিন সকালের দৃশ্য, আমরা দেখি একজন মেড এক গাদা চিঠি নিয়ে অ্যাথেনাসিয়ার ঘরে এসেছে। সে উত্তেজিতভাবে বলে, ইয়োর হাইনেস, আপনি জানেন ডেবিউটেন্ট বলের পর থেকে যারা যারা আপনাকে দেখেছে সবাই এখন আপনাকে নিজেদের পার্টিতে নিমন্ত্রণ করছে। এবার আপনিই বলুন, আপনি প্রথমে কার বাড়িতে যাবেন? মেডটি আরও বলে, আমার মতে আপনার মার্কুইস লরেনের বাড়িতে যাওয়া উচিত, উনি খুব ভালো আর ওনার ভবিষ্যৎও খুব উজ্জ্বল। অ্যাথেনাসিয়া তখন চুপচাপ চিঠিগুলো দেখছিল। ঠিক তখনই লিলি সেখানে আসে। অ্যাথেনাসিয়া লিলিকে জিজ্ঞেস করে, লিলি, তোমার কি মনে হয় আমার কি করা উচিত? লিলিয়ান শান্তভাবে উত্তর দেয়, এই বিষয়ে আমি কি বলতে পারি? এটা তো এমন একটা সিদ্ধান্ত যে আপনাকেই নিতে হবে, আপনার যা ভালো মনে হয় আপনি তাই করুন। অ্যাথেনাসিয়া কিছুক্ষণ ভেবে বলে, আমার মনে হয় এই ব্যাপারে বাবার সাথে কথা বলা উচিত। এরপর দৃশ্য বদলে যায়। আমরা দেখি অ্যাথেনাসিয়া তার বাবা অর্থাৎ সম্রাট ক্লাউডের কাছে এসেছে। সে পার্টিতে যাওয়ার ব্যাপারে অনুমতি চায়, কিন্তু ক্লাউড এক মুহূর্তও না ভেবে সরাসরি বলে দেয়, না, তোমার কোথাও যাওয়ার দরকার নেই। অ্যাথেনাসিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু কেন, সমস্যাটা কি? আসলে ক্লাউড মনে মনে ডেবিউটেন্ট বলের রাতের কথা ভাবছিল, যেখানে সব অল্প বয়সী ছেলেরা অ্যাথেনাসিয়াকে ঘিরে ধরেছিল।
আর সত্যি বলতে নিজের মেয়ের আশেপাশে এত ছেলেদের ভিড় তার একদমই পছন্দ হয়নি। তাই সে আরও একটু গম্ভীর মুখ করে বলে, আমি যখন একবার না বলে দিয়েছি তার মানে না, এর মধ্যে কেন বা কি জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। অ্যাথেনাসিয়া বাবার মুড দেখে আর জোর করে না। সে বলে, ঠিক আছে ঠিক আছে, আমি তো আর জেদ করছি না যে আমাকে যেতেই হবে। এরপর আমরা দেখি বাবা মেয়ে দুজনে একটা লেকের মাঝে নৌকায় ঘুরছে। অ্যাথেনাসিয়া বলে, বাবা আবহাওয়াটা কি সুন্দর তাই না? ক্লাউড উত্তর দেয়, হ্যাঁ আবহাওয়াটা সত্যিই খুব ভালো। হঠাৎ ক্লাউড বলে, তোমার মনে আছে তুমি যখন প্রথমবার এই লেকে এসেছিলে তখন তুমি পানিতে পড়ে গিয়েছিলে আর আমি তোমাকে বাঁচিয়েছিলাম? অ্যাথেনাসিয়া হেসে বলে, না তো, আমার মনে নেই, আর এসব আবার কেউ মনে রাখে নাকি? ঠিক তখনই অ্যাথেনাসিয়ার চোখ যায় একটা সুন্দর পদ্ম ফুলের দিকে। সে বাবার কাছে আবদার করে নৌকোটা ফুলের কাছে নিয়ে যাওয়ার জন্য। ক্লাউড জিজ্ঞেস করে, ও তাহলে তোমার পদ্ম ফুল পছন্দ? অ্যাথেনাসিয়া উত্তেজিত হয়ে বলে, হ্যাঁ ওগুলো কি সুন্দর দেখতে, আমি কাছ থেকে দেখতে চাই। ক্লাউড বলে, 1 মিনিট দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। এই বলে ক্লাউড হাত বাড়িয়ে ম্যাজিকের মাধ্যমে ফুলটা শিকড় শুদ্ধ তুলে আনে, কিন্তু ফুলটা তোলার পর সেটা শিকড়ের দিকে তাকিয়েই অ্যাথেনাসিয়ার চোখ কপালে উঠে যায়, কারণ ওটা কোনো সাধারণ শিকড় ছিল না, বরং দেখতে একটা বিদঘুটে মনস্টারের মতো লাগছিল। এটা দেখা মাত্রই অ্যাথেনাসিয়া ভয়ে চিৎকার করে এক লাফে বাবার কোলে উঠে পড়ে আর বলতে থাকে, বাবা এটাকে তাড়াতাড়ি এখান থেকে সরাও, আমার খুব ভয় করছে। তার লাফালাফিতে নৌকোটা টলমল করতে শুরু করে। ক্লাউড তাকে শান্ত করার চেষ্টা করে বলে, আরে সামলে, আমরা পড়ে যাব। কিন্তু অ্যাথেনাসিয়া কিছুই শোনে না, আর পরের মুহূর্তেই তারা দুজনে ঝপাং করে পানির মধ্যে পড়ে যায়। পানির ভেতর থেকে ক্লাউড অ্যাথেনাসিয়াকে তুলে আনে। ভেজা অবস্থায় অ্যাথেনাসিয়া মনে মনে ভাবছিল, সব শেষ, আমি এসেছিলাম বাবাকে পার্টিতে যাওয়ার জন্য রাজি করাতে, আর এখানে পুরো অন্য সিন হয়ে গেল। আজকের মতো লজ্জা আমি জীবনেও পাইনি। এর পরের দৃশ্যে আমরা দেখি অ্যাথেনাসিয়া রান্নাঘরে লিলিকে সাহায্য করছে। লিলি তাকে বলছে যে এসব করার কোনো দরকার নেই, কিন্তু অ্যাথেনাসিয়া শুনছে না। ঠিক তখনই ফেলিক্স সেখানে আসে আর বলে, ইয়োর হাইনেস আপনি এখানে? অ্যাথেনাসিয়া জিজ্ঞেস করে, হ্যাঁ কিন্তু ব্যাপার কি? ফেলিক্স হাসি মুখে বলে, মহারাজ আপনার জন্য একটা উপহার পাঠিয়েছেন। অ্যাথেনাসিয়া অবাক হয়ে ভাবে, উপহার? বাবা আবার কি পাঠালো? ফেলিক্স বলে, আপনি এখন এসব কাজ ছাড়ুন আর আমার সাথে চলুন, আমি আপনাকে আপনার উপহারটা দেখাচ্ছি। ফেলিক্স অ্যাথেনাসিয়াকে বাইরে নিয়ে আসে আর সামনেই থাকা একটা বিশাল সুন্দর বাগান দেখিয়ে বলে, মহারাজ আপনার জন্য এই গোলাপের বাগানটা তৈরি করিয়েছেন, কারণ আপনার গোলাপ খুব পছন্দ তাই না? অ্যাথেনাসিয়া বাগানটা দেখে মুগ্ধ হয়ে যায়। সে বলে, এই বাগানটা কি ভীষণ সুন্দর, আমি বলে বোঝাতে পারবো না। ফেলিক্স তখন বলতে থাকে, মহারাজ বলেছেন আপনি এই বাগানটা নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন, মানে আপনি এখানে টি পার্টিও আয়োজন করতে পারেন। এই কথা শুনে অ্যাথেনাসিয়ার চোখ খুশিতে চকচক করে ওঠে। সে বলে, কি টি পার্টি? লিলিয়েন তখন হেসে বলে, হ্যাঁ, আমার মনে হয় মহারাজ চান যে আপনি নতুন বন্ধু বানান, তাই তিনি আপনার জন্য এই বাগানটা তৈরি করে দিয়েছেন। দেখেছ, ক্লাউড সরাসরি মুখে ভালোবাসার কথা প্রকাশ করতে পারে না, তাই পার্টিতে যেতে বারণ করার পর যখন সে বুঝতে পারে যে অ্যাথেনাসিয়ার মন খারাপ, তখন সে মেয়ের জন্য বন্ধুদের তার কাছে নিয়ে আসার একটা ব্যবস্থা করে দিল। এটাই হয়তো ক্লাউডের ভালোবাসা প্রকাশ করার ধরন। এরপর আমরা দেখি অ্যাথেনাসিয়া খুব আনন্দের সাথে তার বন্ধুদের টি পার্টিতে আসার জন্য চিঠি লিখছে। সে জিনেটকেও একটা চিঠি পাঠায়। এরপর দৃশ্য বদলে যায়। আমরা দেখি জিনেট টি পার্টিতে যোগ দিতে এসে পথ হারিয়ে ফেলেছে এবং ভুল করে ক্লাউডের মহলের সামনে চলে গেছে। এখানে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, তোমরা যারা জানো না তাদের জন্য বলছি, অ্যাথেনাসিয়ার বাবা ক্লাউডই আসলে জিনেটেরও বাবা, যদিও এই সত্যিটা এখনো কেউ জানে না। জিনেট যখন এদিক ওদিক তাকাচ্ছিল তখনই পেছন থেকে এক গম্ভীর গলার আওয়াজ আসে, এই মেয়ে তুমি কে, আর এখানে কি করছো? জিনেট ঘুরে তাকিয়েই দেখে সামনে স্বয়ং সম্রাট ক্লাউড দাঁড়িয়ে আছেন। তাকে দেখে জিনেট ভয়ে কেঁপে ওঠে। সে মাথা নিচু করে বলে, ইয়োর হাইনেস আমাকে মাফ করবেন, আমি ভুল করে এদিকে চলে এসেছি। ক্লাউড কঠোর স্বরে বলে, তোমার সাহস কি করে হয় এখানে ঘোরার? জিনেট তাড়াতাড়ি উত্তর দেয়, না আসলে প্রিন্সেস অ্যাথেনাসিয়া আমাকে নিমন্ত্রণ করেছেন, আমি পথ হারিয়ে এদিকে চলে এসেছি। অ্যাথেনাসিয়ার নাম শুনে ক্লাউডের গলার স্বর কিছুটা নরম হয়। সে বলে, ও তাই বুঝি, ঠিক আছে, কিন্তু পরের বার থেকে খেয়াল রাখবে যাতে এভাবে এখানে ঘুরতে না দেখা যায়। এই বলে ক্লাউড সেখান থেকে চলে যায় আর জিনেটও হাঁপ ছেড়ে বেঁচে পার্টির দিকে এগিয়ে যায়। এই সিনটা খুব টেন্স ছিল। জিনেট তার আসল বাবাকে দেখল, কিন্তু ক্লাউড তাকে চিনতেই পারল না। যাই হোক,
অবশেষে জিনেট পার্টিতে পৌঁছায়। আমরা দেখি সেখানে আরও অনেক নোবেল বা অভিজাত বংশের মেয়েরা ছিল, আর তারা সবাই অ্যাথেনেসিয়ার প্রশংসায় পঞ্চমুখ ছিল। একজন বলছিল, প্রিন্সেস আপনি কি সুন্দর। আরেকজন বলছিল, আপনার চোখ দুটো কি অসাধারণ। অ্যাথেনেসিয়া একটু লজ্জা পেয়ে বলে, তোমরা আমার একটু বেশিই প্রশংসা করছো। কিন্তু তারা থামে না। ঠিক তখনই তাদের নজর পড়ে ফেলিক্সের ওপর। একজন মেয়ে বলে ওঠে, উনি কি সত্যি ফেলিক্স? উনি কি ভীষণ কুল। আরেকজন বলে, তোমরা কি উনাকে চেনো না? উনি একাই অবেলিয়া এম্পায়ারকে বাঁচানোর জন্য কত শত্রুকে শেষ করে দিয়েছেন। এই কথা শুনে অ্যাথেনেসিয়া অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে, আরে এই ব্যাপারটা তো আমি জানতামই না যে ফেলিক্স এতটা কুল। ফেলিক্সের পর তারা লুকাসেরও প্রশংসা করতে শুরু করে। একজন বলে, আপনার কাছে যে ম্যাজিশিয়ান আছে সেও খুব হ্যান্ডসাম, ওকে দেখলে একদম উলফের মতো মনে হয়। এই কথা শুনে অ্যাথেনেসিয়া মনে মনে হাসে আর ভাবে, উলফ? ও তো একটা গাধার মতো দেখতে, ছাড়ো এসব। এরপর তারা ইজেকিয়েলেরও প্রশংসা করে। সবাই বলছিল যে অ্যাথেনেসিয়ার আশেপাশে সব মানুষই কত অসাধারণ। এত কথা আর প্রশংসা শুনে জিনেটের মনে হয় যে অ্যাথেনেসিয়া হয়তো একটু অস্বস্তিতে পড়ছে, তাই সে খুব বুদ্ধিমত্তার সাথে কথা ঘুরিয়ে অন্য প্রসঙ্গ শুরু করে। অ্যাথেনেসিয়ার সাথে সাথেই বুঝে যায় যে জিনেট ইচ্ছে করেই এটা করেছে। সে মনে মনে জিনেটকে ধন্যবাদ জানায়। কিছুক্ষণ পর অ্যাথেনেসিয়া সবার থেকে একটু দূরে একা গিয়ে দাঁড়ায়। সে ভাবে, আমি ঠিক বুঝতে পারছি না এদের সাথে কি নিয়ে কথা বলবো। এই পরিস্থিতিটা আমার জন্য খুব কঠিন। ঠিক তখনই জিনেট তার কাছে আসে আর জিজ্ঞেস করে, আপনি কি আমাদের কথায় বোর হয়ে গেছেন? আমরা কি আপনাকে বিরক্ত করে ফেললাম? অ্যাথেনেসিয়া তাড়াতাড়ি বলে, না না, একদমই না, তুমি ভুল ভাবছ। আসলে আমার জন্য এই সবকিছুই খুব নতুন। এটা আমার প্রথম টি পার্টি, তাই আমি বুঝতে পারছিলাম না কি বলা উচিত। এই কথা শুনে জিনেট খুব খুশি হয়। সে বলে, এটা জেনে খুব ভালো লাগলো যে আপনি বোর হননি। এভাবে তাদের মধ্যে অনেকক্ষণ ধরে কথা হয়। জিনেট তখন অ্যাথেনেসিয়াকে তার বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করে। এই কথা শুনে অ্যাথেনেসিয়াও খুব খুশি হয়, বলে, হ্যাঁ আমি অবশ্যই যাব। তাদের কথা বলতে দেখে বাকি মেয়েরাও সেখানে চলে আসে আর মজা করে ঝগড়া করতে শুরু করে। একজন বলে, এটা কিন্তু ঠিক না, তুমি একা একটা প্রিন্সেসকে নিজের বাড়িতে ডাকছো, প্রিন্সেস আগে আমার বাড়ি যাবেন। এভাবেই তাদের মধ্যে এক মিষ্টি বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। দিন শেষে অ্যাথেনেসিয়া খুশি মনে নিজের মহলে ফিরে আসে। সেভাবে আজকের দিনটা সত্যি খুব ভালো ছিল, আমি অনেক বন্ধু বানিয়েছি। ঘরে ঢুকেই সে দেখে লুকাস সোফায় ঘুমিয়ে আছে। সেভাবে, আরে লুকাস এখানে ঘুমোচ্ছে কেন? ওর শরীর খারাপ নয় তো? সে লুকাসের কাছে যায় আর তাকে দেখতেই তার বন্ধুদের কথা মনে পড়ে যায়, যারা লুকাসকে উলফের সাথে তুলনা করছিল। সে মনে মনে ভাবে, ধুর, একে কোনো অ্যাঙ্গেল থেকে উলফের মতো দেখতে লাগে না। ঠিক তখনই লুকাস চোখ খোলে আর বলে, তুমি কি আমার ব্যাপারে কিছু বলছিলে? অ্যাথেনেসিয়া চমকে গিয়ে বলে, না তো, একদম না, তুমি নিশ্চয় স্বপ্ন দেখছো। এই বলে সে সেখান থেকে চলে যেতে লাগে। লুকাস আবার চোখ বন্ধ করে বলে, হ্যাঁ ঠিক আছে, যাও এখান থেকে, আমাকে একটু ঘুমোতে দাও, আমি খুব ক্লান্ত। অ্যাথেনেসিয়া ভাবে, জানি না এর কি হয়েছে, আবার আমাকে জ্বালানোর ধান্দা করছে। কিন্তু সে চলে যাওয়ার পর আমরা দেখি লুকাস মুখ ঘুরিয়ে নেয় এবং তার মুখে কোনো ক্লান্তির ছাপ নেই, বরং গভীর চিন্তার ছাপ। সে কিছুক্ষণ আগের একটা ঘটনা মনে করে। সে আসলে কিছুক্ষণের জন্য সম্রাট ক্লাউডের আশেপাশে ব্ল্যাক ম্যাজিকের এক অশুভ শক্তি অনুভব করেছিল, আর সে এটাই ভাবছিল যে এই ব্ল্যাক ম্যাজিকের অরাটা রাজার শরীরে এলো কোথা থেকে। আমাকে তাড়াতাড়ি এর রহস্য খুঁজে বের করতে হবে। আর এই সাসপেন্সের সাথেই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এপিসোডটা ছিল ইমোশন আর কমেডিতে ভরপুর। একদিকে ক্লাউডের অদ্ভুত ভালোবাসা, অন্যদিকে লুকাসের সন্দেহ। গল্প এখন সিরিয়াস হতে চলেছে। ক্লাউডের শরীরে এই ব্ল্যাক ম্যাজিক কি কোনো বড় বিপদের ইঙ্গিত? জানতে হলে পরের এপিসোডের জন্য অপেক্ষা করতেই হবে। চলো তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।